হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই আমরা আজকে আমাদের ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিতে আবারও ফিরে আসলাম। আজকে আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যেটি আপনি আপনার জীবনের প্রথম শুনতে চলেছেন। তো আমি আশা করি আপনারা আমাদের সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন। তো তার আগে একটু রিকোয়েস্ট করে বলবো যে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, তাহলে আপনাদের জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর দেরি করছি না, চলে যাচ্ছি মূল ঘটনায়। তো প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের জন্য রয়েছে সেরা দুইটি ঘটনা, যেগুলো শুনলে আমি মনে করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তাই আজকের ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন, আমি মনে করি আপনাদের ভালো লাগবে। তো আজকের প্রথম ঘটনাটি শুরু করা যাক আমার দাদার ঘটনা দিয়ে। তখন আমার দাদার যখন ঘটনাটা ঘটে গিয়েছিল, তখনকার সময়কাল ছিল 1965 সাল। 1965 সালে আমার দাদা ছিলেন তরুণ একজন যুবক। বলে রাখা ভালো, আমাদের দাদার ফ্যামিলি ছিল 7 জন লোক। তো 7 জন লোকের মধ্যে তারা ছিলেন 3 ভাই এবং 2 বোন এবং তাদের বাবা মা। তো তাদের কিন্তু সবারই বিয়ে হয়ে গিয়েছিল এবং আমার দাদা শুধু ছিল। তো আমার দাদার জন্য পাত্রী খুঁজছিলেন বিয়ে করানোর জন্য। তখন অনেকখানে ঘর খুঁজে এবং দাদাকে বিয়ে করানোর জন্য তারা চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে আমার দাদারও বিয়ে হয় এবং তখনকার সময়ে আমার দাদা এবং দাদার 2 ভাই, তো তারা 3 ভাই মিলে কৃষিকাজ করতেন খুব ভালো করে। তাদের মরিচ ক্ষেত ছিল এবং ধান ক্ষেত ছিল প্রচুর পরিমাণে। তো এরকম থাকার কারণে তারা এই ধান ক্ষেত এবং মরিচ ক্ষেতগুলোকে মেরামত করে তাদের সংসার চালাতেন। তো যাই হোক, এভাবে তাদের চলাফেরাটা খুব ভালোই হচ্ছিল। কিন্তু এখানে একটা সমস্যার বিষয় ছিল। সমস্যাটার বিষয়টি হচ্ছে, আমার দাদা যখন ইয়ং বয়সে ছিলেন তখন তার বন্ধু বান্ধব ছিল। তার মধ্যে একটি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই ঘনিষ্ঠ বন্ধুর সাথে দাদা খুব বেশি চলাফেরা করতেন। আর সেই বন্ধুর নাম ছিল মুস্তফা আলী। তো মুস্তফা আলীর সাথে আমার দাদা কিন্তু প্রায় সময় আলাপ সালাপ এবং আড্ডা করতেন। তো তাদের এরকম একটা মিল ছিল, তারা তাদের এক একজনের এক এক রকম বাড়িতে চলে আসতেন এবং তাদের বাড়িতে এসে রাত দিন কাটিয়ে দিতেন, তাদের কোনো খেয়ালই থাকতো না। এরকম বন্ধুত্ব ছিলেন তাদের। তো দাদার সেই বন্ধু মুস্তফা আলী কিন্তু এখনো বিয়ে করেননি। তখন তিনি একটি মেয়েকে তার অনেকটা পছন্দ হয়। তখন আমার দাদাকে তিনি বললেন যে আমার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছে। তখন আমার দাদাকে নিয়ে সেই মেয়েটিকে দেখে আসলেন এবং সেই মেয়েটি বাড়িতে প্রস্তাব পাঠালেন মুস্তফা আলীর বাবাকে দিয়ে। কিন্তু তখন মেয়েটির বাড়ি থেকে সিদ্ধান্ত না করে দেয় যে মুস্তফা আলীর কাছে মেয়ে বিয়ে দিবে না। তখন মুস্তফা আলী এবং মুস্তফা আলীর বাবা মা সবাই বাড়িতে চলে আসেন এবং মুস্তফা আলী আমার দাদাকে এসে বলেন যে আমার তো তাকে লাগবেই, আমার তাকে খুব ভালো লেগেছে। তখন আমার দাদা বললেন যে আরে পাগলা, আরো তো আছে অনেক বউ, তোর এরকম পাগলামাতি কেন করিস? তখন মুস্তফা আলী বললেন যে না, আমার তাকে লাগবে, তার জন্য একবারে পাগল হয়ে গিয়েছিল। বলল যে তাকে ছাড়া বাঁচবে না। কিন্তু আমার দাদা তখন তাকে বোঝাচ্ছিল এবং বলছিল যে এটা ঠিক না, বাঁচবে না, এটা কোনো কথা হলো? তখন আমার দাদার সঙ্গে এভাবে সারাদিন আড্ডা মাড্ডা দেওয়ার পর রাত্রিবেলা যখন আড্ডা দিয়ে বাড়িতে চলে যান সবাই, তখন মুস্তফা আলী পরদিন তিনি আত্মহত্যা করে ফেলেন। তিনি গলায় ফাঁসি দিয়ে দেন এবং ফাঁসি দেওয়ার পর সকালবেলা সবাই জানতে পারে যে মুস্তফা আলী আত্মহত্যা করে মারা গিয়েছেন। তখন ওই মুস্তফা আলীর ঘটনাটা পুরো এলাকাকে ছুঁয়ে দেয় এবং পুরো এলাকার মানুষ মুস্তফা আলীকে দেখতে আসে এবং জিজ্ঞেস করে যে কী কারণে মারা গিয়েছেন। তখন মুস্তফা আলী বাবা মা তাকে সবাইকে বলেন যে একটি বিয়ের প্রস্তাব ছিল। তো মুস্তফা আলী আমাদেরকে বলেছিল যে তার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছিল। তো মেয়েটির বাসায় আমরা গেলাম। তো যাওয়ার পর মেয়েটির আবার সাফ না করে দিল যে মেয়েকে বিয়ে দিবে না। তার জন্য আমি চলে আসলাম এবং সে কারণে সে এখন আত্মহত্যা করে বসে পড়েছে। তার জন্য তো আরও মেয়ে ছিল, তো তারা সবাই কান্না ভেঙে পড়েছিল তখন। তো আমার দাদাও কিন্তু তখন তাদের পাশে দাঁড়িয়েছিল এবং তাদেরকে বুঝ দিচ্ছিলেন। তো যাই হোক, এভাবে কিন্তু মুস্তফা আলীর কবর দাফন করা হয়। তো কবর দাফন করা হয়েছিল, আমাদের এই বড় কবরস্থানটি এখনও রয়েছে। ওই বড় কবরস্থানের মধ্যে মুস্তফা আলীর কবরস্থান দেওয়া হয়। কবরস্থান দেওয়ার পর ঠিক 3 দিন পর ঠিক 3 দিন যাবৎ মুস্তফা আলীর কবরে সবাই জিয়ারত করতেন। তো 3 দিন চলে যাওয়ার পর 3 দিন পর যারা সন্ধ্যার পর ওই কবরস্থানের পাশ দিয়ে আসতেন, তখন তারা দেখতে পারতেন যে মুস্তফা আলীর মতো কেউ হাঁটাচলা করছে ওই কবরস্থানের আশপাশ দিয়ে। মুস্তফা আলীর মতো কেউ রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করছেন। মুস্তফা আলীর মতো দাড়ি, তার দাড়ি ছিল খুব বড় বড় এবং চুলগুলো ছিল উস্কো খুস্কো। এরকম একজন লোক এভাবে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, সেটা তো একটা খুব ভয়ঙ্কর বিষয় দেখাচ্ছে। কেননা যে লোকটা কয়েকদিন আগে মারা গিয়েছে, সেই লোকটা কীভাবে রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করতে পারে? তখন পুরো গ্রামের মধ্যে কয়েকজন মানুষ মুস্তফা
আলীকে দেখতে পারেন যে রাস্তা দিয়ে মুস্তফা আলী হেঁটে হেঁটে যাচ্ছেন এবং কীরকম জিকিরের মতো মানে কীরকম মন্ত্রপানি পড়ে। তো মুস্তফা আলী তো মারা গিয়েছেন, সে কীভাবে কবর থেকে উঠে আসবেন, সেটা কিন্তু এলাকার সবার মনে একটা প্রশ্ন জাগা হয়ে গিয়েছে। তো আমার দাদাও তখন ছিলেন, দাদা বলছিলেন যে মুস্তফা তো মারা গিয়েছে, তাহলে তার আত্মা কীভাবে হাঁটতে পারে হবে। তখন আমার দাদা মুস্তফা আলীকে দেখার জন্য একদিন ঠিক করলেন যে রাত্রিবেলা ওই দিকে যাবেন। তো যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে মুস্তফা আলী কবরের সাইডে দিয়ে কোনো একজন লোক বসে রয়েছে। তখন আমার দাদা ওই কবরের সামনে গেলেন এবং সামনে যাওয়ার পর ডাক দিয়ে বললেন যে ভাইয়া আপনি কে। তখন ওই কবরস্থানের উপরে যে লোকটা বসেছিল সে মানে কোনো শব্দ করছিল না। তখন আমার দাদা আবার বললেন যে ভাইয়া আপনি কে। তখন ওই কবরস্থানের উপর থেকে মানে একজন লোক মুস্তফা আলীর মতো দাদা দেখতে পেলেন যে তার দিকে হা করে তাকিয়ে এলো এবং তাকানোর পর দাদার দিকে বলল, এই তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো। তখন আমার দাদা খুব ভয় পেয়ে যায় দেখে, কেননা ওই লোকটাকে সেম মানে মুস্তফা আলীর মতো দেখা যাচ্ছিল। তখন আমার দাদা আর বুঝতে বাকি রইল না, তিনি ভাবলেন যে মুস্তফা আলীর আত্মা হয়তো এখানে ঘোরাফেরা করছে, এখানে আর থাকাটা ঠিক হবে না। তখন আমার দাদা চলে আসেন বাড়িতে এবং দৌড়ে এসে বাড়িতে এসে মানুষকে এরকম বলছিলেন যে মুস্তফা আলীকে এরকম কবরস্থানের উপরে দেখে এসেছেন। তখন আমার দাদার এরকম কথাবার্তা শুনে এলাকার মানুষ অনেকে ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকেন যে মুস্তফা আলী যদি এভাবে হাঁটতে থাকে রাস্তাঘাট দিয়ে, মানুষের ক্ষতি না করুক, কিন্তু একজন মৃত মানুষ যদি খোলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, সেটা কিন্তু খুব ভালো একজন মানুষ দেখলেও কিন্তু ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এরকমটা চিন্তা ভাবনা করার পর সবাই সিদ্ধান্ত নিলেন যে ভালো কোনো কবিরাজ ডেকে আনবেন এলাকায়। আনার পর মুস্তফা আলীকে কোনো একটা বিহিত করতে হবে, না হলে তো মানুষ ভয় পেয়ে মারা যাবে, এই এলাকার মধ্যে মানুষ আর থাকতে পারবে না। তখন পরদিন সবাই সিদ্ধান্ত নিলেন যে মুস্তফা আলীর জন্য একটি ভালো একটু কবিরাজ আনবে। আনার পর তার কবরস্থানের মধ্যে মানে কবিরাজের দ্বারা কিছু একটা করবেন। তখন ওই দিন রাতটা ছিল বৃহস্পতিবার রাত। তো এই বৃহস্পতিবারের রাতটার মধ্যে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যেটি মুস্তফা আলীর মা নিজের চোখে দেখতে পারেন। তিনি সকালবেলা মানে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিলেন, তো রাত্রিবেলা ঘুমানোর পর যখন মধ্যরাত হয়ে আসে, তখন রাত প্রায় 3টা বেজে যায়। 3টা বাজার পর তিনি দেখতে পেলেন যে ওনার দরজার সামনে কেউ একজন মানে নাড়াচাড়া করছে। তো মুস্তফা আলীর মা তিনি ভাবলেন যে এত রাত্রিবেলা কে নাড়াচাড়া করছে, যাই তো গিয়ে দরজাটা খুলে দেখি। তখন মুস্তফা আলীর মা দরজাটা খুললেন। তখন খোলার পর দেখতে পারলেন যে মুস্তফা আলী দরজার সামনে বসে রয়েছেন। এটা দেখে মুস্তফা আলীর মা একটা চিৎকার দিলেন। এক চিৎকার শুনে মুস্তফা আলীর বাবা উঠে পড়েন। বাবা ওঠার পর তিনি বাইরে এসে দেখতে পারেন যে এখানে কিছুই নেই। তখন পরদিন এরকম ঘটনা আবার সবার কাছে আবার ছড়ানো হয়। তখন সবাই বুঝতে পারেন যে মুস্তফা আলী তার ঘরের সামনে এখন কিন্তু চলে আসে। তখন এরকমটা সবাই ভাবলেন যে তাকে আর এরকম মানে লাইট দেওয়া যাবে না, তাকে একটা ভিত করতেই তো হবে। তখন ওই দিন শুক্রবার ছিল, শুক্রবারের বিকালবেলা সবাই ভাবলেন যে একটি কবিরাজের কাছে যাবে। তো ওই সময় একটা ভালো একটা কবিরাজ ছিলেন, তো কবিরাজের নামটা আমার সঠিক খেয়াল নেই। তো ওই কবিরাজের কাছে সবাই গেলেন। যাওয়ার পর সবাই খুলে বললেন যে মুস্তফা আলী তো কয়দিন আগে মারা গিয়েছে, সেই মারা যাওয়া লোকটি এখন আবার কিভাবে হাঁটাচলা করে, আবার কালকে রাত্রে মুস্তফা আলী তাদের ঘরের সামনে এসে বসেছিল, এটা কিভাবে সম্ভব হতে পারে। তখন কবিরাজকে সব রকম ঘটনা খুলে বললেন এবং খুলে বলার পর কবিরাজকে তারা এলাকায় নিয়ে আসলেন। এলাকায় নিয়ে আসার পর প্রথমে মুস্তফা আলীর বাবা মাকে কিছু প্রশ্ন করলেন কবিরাজ মশাই কিছু প্রশ্ন করার পর মুস্তফা আলীর কবরের দিকে গেলেন। কবরের দিকে যাওয়ার পর ওই কবরের মধ্যে কিছু তিনি করলেন। তো করার পর 4 কোণায় 4টা কি জানি গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর তিনি কিছু পানি ওইখানে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পর তিনি বললেন যে মুস্তফা আলী এখন আর কবর থেকে উঠতে পারবে না। তো তার কারণ হচ্ছে তিনি ওইখানে কিছু একটা বান মেরে রেখেছেন, যার কারণে মুস্তফা আলী আর কবর থেকে উঠতে পারবেন না। তার যে অশরীরে আত্মাটা ছিল, ওই আত্মাটা আর আসতে পারবে না। কিন্তু এভাবে 2-3 দিন চলে যাওয়ার পর যখন আমার দাদা আবার ওই দিন রাস্তায় যাচ্ছিলেন, আমার দাদারা তখন একটা দোকানে আড্ডা মারতেন, একটা চা স্টল ছিল, ওই চা স্টল থেকে আড্ডা মেরে মানে বাড়িতে আসছেন। তখন প্রায় 8টার মতো বাজে, মানে এশারের আজানের পরে আসছিলেন আমার দাদা। আসার পর তিনি দেখতে পেলেন যে রাস্তার এক কোণায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তো আমার দাদার সমবয়সী লোকটা ছিল। তখন আমার দাদা ভাবলেন যে আমার সমবয়সী লোক, আমাদের তো মনে হয় বন্ধু হতে পারে। তখন তিনি ভাবলেন যে কে রে তুই দাঁড়িয়ে আছিস, এখানে আয় দেখি তোকে।
তখন এভাবে কয়েকবার ডাক দিলেন, ডাক দেওয়ার পর যখন দেখতে পেলেন যে লোকটা মানে কোনো নাড়াচাড়া করছে না, তখন তিনি ভাবলেন যে যাই তো গিয়ে দেখি এর রহস্যটা কি। তখন আমার দাদা ওই দিকে এগোচ্ছিলেন, তখন যতই এগোচ্ছিলেন কিন্তু ওই রাস্তাটা তখন ছিল খুব অন্ধকারের মতো। তো মানে একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে সাদা কাপড় পরিহিত, তো মানুষটাকে দেখা যাবে, তবে একটা মানে অন্য অন্য কিছু দেখার মতো কোনো সিস্টেম ছিল না। আমার দাদা যখন ওই লোকটাকে গিয়ে মানে টাচ করলেন, তখন আমার দাদা ওইখানে কি আবার ওই দেখতে পারেন যে মুস্তফা আলীকে দেখার পর আমার দাদা ফিট হয়ে পড়েন। ফিট হয়ে পড়ার পর ওই দিন রাত্রিবেলা আমার দাদা সারা রাত ওইখানে পড়ে থাকেন। আর ওইদিকে আমার দাদার যে বাবা মা ছিলেন, দাদার বাবা মা এবং দাদার ভাইয়েরা, তারা মানে দাদাকে মানে রাত্রিবেলা খুঁজতে থাকেন এবং খুঁজতে খুঁজতে দাদাকে মানে কোথাও পাচ্ছিলেন না। আর পাবেই বা কিভাবে? দাদা চলে গিয়েছিলেন ওই কবরস্থানের দিকে, যে রাস্তাটা ছিল ওই রাস্তার দিকে একজন মানুষকে দেখে। তখন পরদিন সকালবেলা একজন কৃষক যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে ধান ক্ষেত কাটার জন্য। তখন তিনি দেখতে পেলেন যে আমার দাদা ওই রাস্তার মধ্যে পড়ে রয়েছেন। তো আমার দাদা পড়ে থাকার জন্য তিনি ভাবলেন যে এই ছেলেটা এখানে পড়ে রয়েছে কেন, তাকে নিয়ে বাড়িতে দিয়ে আসি। তখন ওই লোকটি আমার দাদাকে কাঁধে নেন, কাঁধে নেওয়ার পর বাড়িতে নিয়ে আসেন এবং আসার পর তিনি বললেন যে আপনাদের ছেলে তো ওই রাস্তার মধ্যে পড়েছিল, মনে হয় সারা রাত ওইখানে পড়েছিল, মনে হয় কোনো নেশা পানি করেছিল নাকি। তখন আমার দাদা বললেন যে আমার দাদার যে বাবা ছিলেন তিনি বললেন যে এই চুপ করো, তুমি এসব কি উল্টাপাল্টা বলছো, আমার ছেলে কোনোদিন নেশাপানি করে না, মনে হয় অন্য কোনো কারণ ছিল। তখন ওই লোকটা চলে গেল। চলে যাওয়ার পর আমার দাদার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমার দাদাকে জিজ্ঞেস করানো হলো যে কি হয়েছে তোমার। তখন আমার দাদা মানে সব খুলে বললেন যে আমি রাত্রিবেলা ওইখানে যাচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম যে মুস্তফার মতো একজন লোক ওইখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি টাচ করার সঙ্গে সঙ্গে আবার দেখি মুস্তফাকে দেখে আমি আবার ফিট হয়ে পড়ি। তখন আমার দাদার এরকম কথাবার্তা শুনে এলাকার মানে মানুষ আরও কয়েকজন জানতে পারে। জানার পর সবাই ভাবলেন যে মুস্তফা হয়তো এখনো তার অশরীরী যে আত্মাটা ছিল ওইটা কিন্তু এখনো লুকায়নি। কিন্তু কি আর করা যাবে, যখন মোস্তফা আলী মারা গিয়েছিল তখন তো সে আত্মহত্যা করে মারা গিয়েছিল। আর ইতিহাসে রয়েছে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যায় তার অশরীরী যে আত্মাটা থাকে সেটা খুব মানে শান্তি পায় না, সে মানে উল্টা পাল্টা জায়গায় ঘোরা বেড়ার চেষ্টা করে থাকে। তো এরকমটা সবাই জানতো। তখন জানার পর সবাই ভাবলেন যে যেহেতু মুস্তফা আলী আমাদের কোনো ক্ষতি করছে না, তো মুস্তফাকে আর মানে তাকে কিছু করার দরকারও নেই। আর যেহেতু কবিরাজ দিয়ে বান মারানো হয়েছিল তার কবরস্থানের পাশে, তারপরেও মোস্তফা আলীর আত্মা অশরীরী আত্মাটা বেরিয়ে চলে আসে, তার উপরে আর কিছু হতে পারে বলে আমাদের কোনো আইডিয়া হয় না। তখন সবাই বললেন যে যাই হোক মুস্তফার মতো থাক আর আমরা আমাদের মতো থাকি, যেহেতু মুস্তফার কোনো ক্ষতি করব না এবং মুস্তফাকে যদি আমরা রাস্তাঘাটে দেখি তখন মুস্তফাকে আমরা ডাক না দিয়ে তাকে ডিস্টার্ব না করলেই চলবে। তখন এইভাবে সবাই কথাবার্তা বলে এলাকা সিদ্ধান্ত নিলেন যে যেখানেই যা হয়ে যাও তোমরা কেউ মানে সে মানে এগিয়ে যাবে না এবং সবাই সবার মতো থাকবে এবং রাত্রিবেলা সবাই একটু কম বেরোনোর চেষ্টা করবে। তখন এইভাবে মানে চলতে থাকে। তখন কিন্তু ঠিক দুপুর বেলা ওই মুস্তফা আলীকে দেখা যেত বলে মানুষ বলে থাকতো। তো এইভাবে কিন্তু মুস্তফা আলীর যে অশরীরী আত্মাটা ছিল সেটা কিন্তু অনেক দিন যাবৎ বিস্তার করেছিল আমাদের এই এলাকাটাতে। তো এইভাবে বিস্তার করাটা আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এই ঘটনাটা গেঁথে রয়েছে এখনো। যাকেই বলা যাবে সেই কিন্তু বলে দিতে পারবে এই অশরীরী আত্মার ঘটনাটা। তো এখন কিন্তু এই মুস্তফা আলীর আত্মাটাকে কিন্তু এই 20 বছরের মধ্যে কিন্তু আর কোনোদিন দেখা যায়নি। তো দেখা না যাওয়ার কারণে এই বিষয়টাও কিন্তু মানুষ এখন মানে একটু অন্যরকমভাবে নিয়ে তো যাই হোক, এটা ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি মানে ভয়ঙ্কর একটি ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি আজকে আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি। তো দ্বিতীয় ঘটনাটি একটি ইমেল এপিসোড যেটি পাঠিয়েছেন আমাকে কিশোরগঞ্জের শহর থেকে। তো কিশোরগঞ্জ শহরের ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ সুলমান মিয়া। তো সুলমান ভাই আমাকে এমন একটি ঘটনা পাঠিয়েছেন যেটা শোনার পর আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং আমি জানি এই ঘটনাটা শোনার পর আপনাদের অনেকটা ভালো লাগবে। আর সুলমান ভাইকে অনেকটা ধন্যবাদ জানাই, কেননা সুলমান ভাই এত বড় একটি ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তাকে অনেকটা ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে এই সুলমান ভাইয়ের ইমেল এপিসোডটি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাকে পড়ে শোনাচ্ছি।
তো ইমেইলে লেখা আছে, আসসালামু আলাইকুম প্রিয় ইমন ভাই এবং প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকটা ভালো আছি। আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ সুলমান মিয়া। আমি বুথ এফএম এর বিশাল একজন ভক্ত। তো আমি ইমন ভাইয়ের ঘটনা শুনি এবং শোনার পর আমার খুব ভালো লাগে। তো তাই ভাবলাম যে আমি আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি ইমেইলের মাধ্যমে ইমন ভাইকে শেয়ার করি। তো ইমন ভাই, আপনি যদি আমার ঘটনাকে গ্রহণযোগ্য মনে করেন তাহলে আমার ঘটনাটি আপনার শ্রোতাবৃন্দর কাছে পৌঁছে দিবেন। তো যাই হোক, আজকে আমি অনেকদিন পরে লিখতে বসেছি। তো আমি জানি না কেমন হবে, ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। তো আজকে থেকে প্রায় 4 বছর আগে আমার বোনের সাথে ঘটে গিয়েছিল এমন একটি নির্মম ঘটনা, যেটি লিখতে গিয়ে আমার হাত কাঁপে। তারপরও আমি আপনাদের জন্য খুব কষ্ট করে লিখেছি। তো যাই হোক, আমরা হচ্ছে 3 ভাই বোন। তো 3 ভাই বোন হওয়াতে আমাদের বড় আপুর বিয়ে হয়ে যায়। আমি হচ্ছি পরিবারের সবার ছোট ছেলে এবং আমার মেজো যে বোন ছিল, তো মেজো বোনের বিয়ে ঠিক করা হয় কিশোরগঞ্জের যে মরিচখালী বাজার, ওই মরিচখালী বাজারের মধ্যে আমার যে মেজো বোনটা ছিল ওই বোনের বিয়ে ঠিক করানো হয়। তো বিয়ে ঠিক করানো হয় প্রায় আজকে থেকে আরও 6 বছর আগে। 6 বছর আগে যখন বিয়ে ঠিক করানো হয়, তখন বিয়ে হয় আমার মেজো বোনের। তো খুব ধুমধাম করে কিন্তু আমার মেজো বোনের বিয়েটা হয়। আমরা আসলে অর্থের দিক দিয়ে একটু উন্নতি রয়েছে, তো তার জন্য আমাদের মানে বিয়ের মানে অনুষ্ঠান খুব ভালো রকমের হয়। তো আমার বাবা হচ্ছেন একজন ব্যবসায়ী। তো ভালো ব্যবসায়ী হওয়ার কারণে আমরা অনেকটা সচ্ছল। তো সচ্ছল থাকার কারণে কিন্তু আমাদের যে বড় বোনের বিয়ে হয়েছিল তার বিয়ে খুব ধুমধাম করে দেওয়া হয়েছিল এবং আমার মেজো বোনের বিয়েটাও কিন্তু খুব ধুমধাম করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার মেজো বোনের বিয়েটা একটু অন্যরকমভাবে ধুমধাম করে দেওয়া হয়েছিল, কেননা ওই মেজো বোনের বিয়েতে তাকে দাওয়াত করেছিল, মানে তারা বরযাত্রী আসবেন প্রায় 80-90 জন মানুষ। তো এত মানুষ আসবে, তাদের তো একটা খাবার দাবারের আয়োজন করা দরকার এবং আমাদের যে এলাকাবাসী ছিল সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয় ওই বিয়েতে যখন খাওয়ানো হয়, তখন খাওয়ানোর পর মানে সবাই খাওয়া দাওয়া করার পর দিন কিন্তু বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর আমার বোনকে মানে ওরা তুলে নিয়ে যাওয়ার পর ও দেখি আবার 2-3 মাস পর্যন্ত মানে টিকে থাকে। ওই সময় তাদের খুব ভালো সংসার চলছিল। তো প্রায় যখন 3-4 মাস যখন চলে গিয়েছিল, তখন মানে আমাদেরকে মানে মানে জামাই আর কি বিচার দিয়েছিল, যে বলছিল যে যে সাবিনা কি উল্টাপাল্টা কথাবার্তা বলে রাত্রিবেলা, মানে সে উল্টাপাল্টা কথা বলে। তখন আমার আব্বু বলছেন যে কেন এসব করবে, সে তো এরকম কোনোদিন করেনি, আমাদের ঘরে তো সে ভালোই ছিল। তখন মানে জামাই বলছিল যে না না, সে তো মানে খুব উল্টাপাল্টা কথাবার্তা বলে, আবার আমাকেও মানে না, মানে উল্টাপাল্টা বিচার দিচ্ছিলেন আমার আব্বু আম্মুকে এসে। তখন আমার আব্বু আম্মু বললেন যে আচ্ছা, তুমি সাবিনাকে নিয়ে আজকে বা কালকে চলে এসো আমাদের বাড়িতে বেড়াতে। তখন আমার দুলাভাই বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি আর সাবিনা আপনাদের বাড়িতে আসবো। আপনারা সাবিনাকে একটু বুঝিয়ে বলবেন যে এরকম যাতে না করে। মানুষ তো এভাবে পাগল বলবে যে মেয়েটা কি হচ্ছে এসব উল্টাপাল্টা। তো এইভাবে কিন্তু পরদিন আমার দুলাভাই এবং আমার আপু আমাদের বাড়িতে চলে আসেন। তখন আমার আম্মু ভালো ভালো খাবার দাবার রান্না করেন, যেহেতু দুলাভাই আসছেন বলে কথা। তো আসার পর ভালো রকমের খাবার দাবার রান্না করে তাদেরকে প্রথমে খাওয়ানো হয় দুপুরবেলা। খাওয়ানোর পর যখন আমাদের ঘরের মধ্যে মানে সবাই মিটিংয়ে বসলো, তো বসার পর মানে আলোচনা হচ্ছিল যে আমার সাবিনা আপুকে নিয়ে, সে মানে উল্টাপাল্টা কথা বলে। তখন আমার বড় আপু আসছিল, তো তারা সবাই মিলে মানে কথাবার্তা বলছিল, আমিও সেখানে ছিলাম। তো তখন আমার সাবিনা আপুকে জিজ্ঞেস করছিলেন আমার বড় আপু, বলছিলেন যে এই সাবিনা, তুমি কেন এরকম করছো? তোমার তো জামাইয়ের বাড়িতে গিয়েছো, এখন যদি এরকম করো তাহলে তো তোমার মানে বিপরীতটা হবে, তোমার তো মানে নাম খারাপ হবে, এরকমটা করো না প্লিজ বোন আমার। তখন আমার সাবিনা আপু বললেন যে আপু দেখো, আমি কিন্তু এসব কিছু করি না, আমার যে রাত্রিবেলা কি হয় আমি তো মানে বুঝতে পারি না, মানে আমার কিরকম একটা অন্যরকম মাথায় একটা তার মার ছিঁড়ে যায় নাকি আমি বুঝি না। তখন মানে আমার আপু বলছেন যে মানে বড় আপু বলছেন যে আচ্ছা দেখো সাবিনা, তুমি কিন্তু এরকম কিন্তু করো না, এরকম যদি করো তাহলে কিন্তু তোমার জামাই দেখো খুবটা মানে রেগে যায়, এরকমটা কিন্তু ঠিক না। তখন এইভাবে বুঝিয়ে বাজিয়ে দেওয়া হয় আমার মেজু বোনকে বুঝিয়ে দেওয়ার পর মেজু বোন এবং দুলাভাই তারা একদিন থাকেন আমাদের বাড়িতে। থাকার পরদিন আবার তারা তাদের বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর আমার সাবিনা আপুকে নিয়ে আবার 1 সপ্তাহের মতো প্রায় তারা সুখে শান্তিতে আবার চলছিলেন। চলার পর 1 সপ্তাহ পর আমার
সাবিনা আপুকে নিয়ে ভাবলেন যে দুলাভাই এক জায়গায় ঘুরতে যাবেন। তো ঘুরতে যাবেন, কোথায় যাবেন বলতে বলতে তারা ভাবলেন যে কিশোরগঞ্জের যে হাওরটা রয়েছে, মিঠাবন জেলা, মিঠাবন যে ওয়াটার রয়েছে, মিঠাবন জায়গাটাতে তারা যাবে, হাওর মানে দেখে আসবে, ঘুরে আসবে। তখন তারা ভাবলেন যে কিভাবে যাওয়া যায়। তো আমার যে সাবিনা আপু এবং দুলাভাই তারা ভাবলেন যে তারা দুইজন মিলেই যাবে, আর কাউকে নিবে না। তখন তারা দুইজন মানে হুন্ডারে করে চলে যান যে ওই মিঠাবন এলাকার উদ্দেশ্যে। তখন হাওর দেখার জন্য তারা অনেকটা মানে আনন্দে মেতেছিল এবং আমাদেরকেও ফোন করে বলছিল যে আমরা আজকে যাচ্ছি হাওরে, হাওর ঘুরে আসব। তখন হাওরটা মানে তারা ঘুরতে যায়, তখন প্রায় গিয়েছিল দুপুরের দিকে। তো আস্তে আস্তে তাদের রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তাদের এরকম ঘটনাটা, তারা যখন হাওরে গিয়েছিল, হাওরে যাওয়ার পর তারা অনেকটা ঘোরাঘুরি করে এবং লঞ্চের মধ্যে ওঠার পর তারা অনেকটা ঘোরাঘুরির পর হঠাৎ এক সময় আমার সাবিনা আপু মানে বমি করতে থাকে। তো বমি করা দেখে আমার দুলাভাই মানে বললেন যে তোমার কি হয়েছে। এরকমটা দেখে তিনি এনো একটা ওষুধ নিয়ে আসেন, ওষুধটা আমার সাবিনা আপুকে খাইয়ে দেন। কিন্তু অবাক করা বিষয় ছিল যে সাবিনা আপু যে ওষুধটা খেলো, তো সাবিনা আপু কিন্তু ওই দিন খাবার দাবারও কিন্তু খুব কম করেছে। তো খাবার দাবার কম করার পরেও তার এতটা বমি কীভাবে হচ্ছে সেটা নিয়ে দুলাভাই চিন্তা করছেন এবং একটু পরে পরে ঘন ঘন বমি হওয়ার কারণটা কি। তখন তিনি ভাবলেন যে অন্য কিছু। তো হাসপাতালে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে পরীক্ষা করান যে কোনো সমস্যা নেই, তাহলে বমি কেন করছেন। তো এরকমটা দেখে তিনি বাড়িতে নিয়ে আসলেন সাবিনা আপুকে। আনার পর সাবিনা আপুর যে শাশুড়ি ছিলেন তারা মানে বলছিলেন যে তো বমি কেন হচ্ছে। তো সেদিন রাত্রিবেলা যখন সবাই ঘুমাতে যায়, তখন আমার সাবিনা আপু মানে ঘুম থেকে উঠে পড়েন, মানে রাত্রিবেলা মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। উঠে পড়ে সে মানে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে সে বাইরের মানে বাড়ির বাইরে সে উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন তার হাতে ছিল একটা বড় রকমের বটিদা। সেই বটিদা হাতে নিয়ে সে চিৎকার করতে থাকে। সে বলতে থাকে যে একটাকেও ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো আজকে। তখন তার এরকম কথাবার্তা শুনে আমার দুলাভাই লাফ দিয়ে বিছানা থেকে উঠেন, উঠে দেখেন যে সাবিনা আপু মানে তার পাশে নেই। তখন তিনি ভাবলেন যে সাবিনা কোথায় গেল। তখন তার আর বুঝতে বাকি রইল না যে সাবিনা মনে হয় বাইরে চিৎকার করছে। তখন তিনি দৌড় দিয়ে বিছানা থেকে নামলেন এবং নামার পর তিনি দরজা থেকে বের হলেন। বের হয়ে তিনি দেখতে পারলেন যে মানে দুলাভাইয়ের যে বাবা মা ছিলেন তারা সাবিনা আপুর সামনে দাঁড়িয়ে আছেন এবং সাবিনা আপু হাতে দা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বলছেন যে তোমাদেরকে আজকে মেরে ফেলবো সবাইকে। তখন এরকম কথাবার্তা শুনে দুলাভাইয়ের মাথা তখন নষ্ট হয়ে গিয়েছিল। তখন তিনি দৌড় দিয়ে এলেন মানে সাবিনাপুর পিছন দিকে, সাবিনাপুর পিছন দিক দিয়ে হাতে গিয়ে ধরে ফেললেন। ধরে ফেলে তার হাত থেকে বটি দাঁটা তিনি সারিয়ে ফেললেন এবং সাবিনা আপুকে দুই একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বললেন যে এতটা পাগলামি করছো কেন তুমি, এতটা পাগলামাতি মানুষ করে নাকি। তখন সঙ্গে সঙ্গে আমার আব্বুকে ফোন করেন যে রাত্রি 3টা বাজে। তখন আমার আব্বু ফোনটা ধরে মানে দুলাভাই মানে বলছেন উল্টাপাল্টা কথা, বলছেন যে আপনার মেয়েটা কি শুরু করেছে, একটুর জন্য আমার বাবা মাকে মারতে যাচ্ছিল, আপনার মেয়েকে কোনো আদব কায়দা নাই নাকি। তখন আমার বাবা বলছেন যে মেয়েটার যে কি হলো, আচ্ছা আমি দাঁড়াও আমি আসছি তোমাদের বাড়িতে। তখন আমার আব্বু ওঠার পর আমিও উঠে পড়লাম। উঠে তখন আব্বুকে বললাম যে আব্বু কোথায় যাইবা। তখন আব্বু বললেন যে আমি যাব ওই যে তোমার মেজো আপুর বাড়িতে, সে নাকি উল্টাপাল্টা কাণ্ডকলাপ করছে, তার জ্বালায় আর বাঁচি না। তখন আমার আব্বুকে বললাম যে আব্বু আমাকেও নিয়ে চলো, আমি যাব। তখন আমার আব্বু বলছেন যে রাত্রি 3টা বেজে গিয়েছে, তুমি যাইবা, আচ্ছা চলো, আমি তো একাই যাব মানে রাত্রিবেলা। তো আমার আব্বুকে আমার আব্বু আমাকে আমার সাথে নিয়ে নেন। তখন আমরা বাপ পুত মিলে যাচ্ছিলাম আমার মেজো বোনের বাড়ির উদ্দেশ্যে। তো মেজো বোনের বাড়িতে যেতে আমাদের প্রায় 25 টাকা ভাড়া লাগে। তো রাত্রিবেলা গাড়ি তো পাওয়া যায় না, তবে রাত্রিবেলা দু একজনের টিপ মারে। তো তাদের একটা গাড়ি পাচ্ছিলাম, তো গাড়িটার যখন ভাড়া নিয়েছিল প্রায় 250 টাকা আমাদের থেকে। তো রাত্রিবেলা তাদের মানে তারা ভাড়া একটু বেশি নেয়। তো যাই হোক, আমরা গিয়েছিলাম ওই মরিচখালী বাজারে আমাদের দুলাভাইয়ের বাড়িতে। যাওয়ার পর আমরা দেখতে পাই যে আমার যে সাবিনা আপু ছিলেন তিনি মাটিতে পড়ে রয়েছেন এবং মানে দুলাভাইয়ের হাতে দা এবং তার শ্বশুর শাশুড়ি মানে সাইডে দাঁড়িয়ে রয়েছেন। তখন এই অবস্থায় মানে সাবিনা আপুকে তিনি শাসন করছেন যে উল্টাপাল্টা কথা বলছেন। তখন আমার আব্বুকে দৌড়ে গিয়ে মানে বললেন যে বাবা বাবা কি হয়েছে, এরকম করছো কেন। তখন মানে দুলাভাই বলছেন যে এরকম কেন করছি, আপনি কি জানতে চান, আপনি
আমরা এরকম কেন করছি? আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন, আপনার মেয়ে আজকে দা নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে, না জানি কাকে খুব মেরে মেরে ফেলতো। তখন আমার আব্বু মানে বলছেন যে, সাবিনা তুমি এসব কি শুরু করেছো? তখন আমার আব্বু সাবিনাকে মানে বোঝাচ্ছেন, যে বলছেন যে এরকম করো না, দেখো এটা তোমার স্বামীর বাড়ি, এরকমটা যদি করো তাহলে তো তারা খারাপ বলবে। তখন মানে এরকম বুস্ট টুস দিলেন, দেওয়ার পর ওই দিন মানে বুস্ট দেওয়ার পর আমার সাবিনা আব্বুকে শান্ত করালেন। করানোর পর সবাইকে বোঝালেন যে মেয়েটা একটু পাগলামি হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মেয়ের মতো। তখন তারা সবাই মানে আর কিছু বললো না। তখন সবাই আবার যার যার মতো ঘুমাতে চলে গেলেন। এবং তখন আমাদেরকে বললেন যে রাত তো আজকে তো অনেকটা রাত, তো 3:30 বাজে, তো এখন তো আপনারা মানে বাড়িতে যেতে হবে না, আমাদের বাড়িতে থেকে পড়েন। তখন আমরা মানে দুলাভাইয়ের বাসায় মানে থেকে পড়লাম আমরা বাপ পুত মিলে। তো আমরা যখন থেকেছিলাম, তো ওই দিন থাকার পর আমার বাবার তো বড় রকমের ব্যবসা রয়েছে, তো ব্যবসার জন্য তিনি বললেন যে আমরা সকালবেলা চলে যাব। তো সকালবেলা নাস্তা করে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি এবং বেরিয়ে পড়ে আমাদের বাড়িতে চলে আসি। তখন আমার আম্মুকে এরকম কথাবার্তা বললাম, বলার পর বললেন যে কি হয়েছে মেয়েটা, আচ্ছা যাই হোক। তো এইভাবে কিন্তু চলে যাচ্ছিল। তো পরবর্তী যে 4 মাস ছিল, ওই 4 মাস কিন্তু আর কোনো সমস্যা হয়নি। তো এইভাবে দিন চলতে চলতে আমার এক সময় আমার বোনের মানে বাচ্চা হবে। তো বাচ্চা হওয়ার সময়টাতে মানে সে খুব কেয়ার হচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু আমার বোনের সাথে এরকম আর উল্টাপাল্টা যে কাহিনী করতো আগে, সেটা কিন্তু আর ঘটতো না। তখন বাচ্চা হওয়ার পর বাচ্চাটা যখন 1 বছর হয়ে যায়, তো বাচ্চাটার নাম ছিল কিন্তু সাইফ। তো সাইফকে নিয়ে তো তারা মানে খুব হাসি খুশি খেলামেলা করতে থাকে। তো এরকমটা ভাবে চলে যাওয়ার পর আমার যে সাবিনা আপু এবং সাবিনা আপুর যে জামাই মানে দুলাভাই, তারা ভাবলেন যে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করবেন। তো মাদ্রাসায় নিয়ত করলেন ছোটবেলা থেকে যে ছেলেটার যখন 5-6 বছর বয়স হবে তখন তাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে। তখন যখন 2 বছর হয়ে যায়, তখন 2 বছরই বাচ্চাটা আমার মানে সাবিনা আপুকে মানে উল্টাপাল্টা মানে কথা বলে। তো এরকম কথাবার্তার পর সাবিনা আপুর খুব রাগ ওঠে। তো আমার সাবিনা আপুর তো এরকম রাগ ছিল না কখনো। সাবিনা আপুর তখন এমন রাগ উঠতো যে বাচ্চাটাকে মানে অনেক মারধর করতো। 1-1.5 বছরের বাচ্চাটাকে যদি এভাবে মারধর করে, সেটা কিনা একমাত্র হাঁটা শিখছে সে বাচ্চাটা, সেটাকে যদি এভাবে শাসন করে তাহলে কেমনে কি হবে। তো এরকমটা করার পর আমার দুলাভাই আমার আপুকে খুব মারধর করে, যে বললেন যে এত ছোট বাচ্চাকে তুমি কেন আঘাত করো শরীরে, তোমার কি একটু মায়া দয়া নেই? এরকমটা বলে মানে আমার আপুকে বললেন যে উল্টাপাল্টা কথা বলেন এবং মানে মারধর করেন, এবং আমার আব্বুকেও অনেকবার ডাকিয়েছেন। তো আমার আব্বু কিন্তু আমার সাবিনা আপুর জন্য অনেকটা মানে যন্ত্রণায় ভুগছিলেন তখন। তো এভাবে কিন্তু সময়টা যাচ্ছিল। তো এক সময় আমার যে সাবিনা আপুর ছেলেটা 5 বছর হয়ে যায়, তখন কিন্তু ঘটনাটার সূত্রপাত কিন্তু তখনই কিন্তু ঘটে যায়। তো যখন 5 বছর ঘটনা 5 বছর হয়ে যায়, যে আমার সাবিনা আপুর ছেলেটার, ওই ছেলেকে তখন তারা কি করলেন, মাদ্রাসায় ভর্তি করে দিলেন, একটা ভালো একটা মাদ্রাসায়, কিছু মানে মরিচখালী বাজারের পাশে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় একটি ভর্তি করালেন। করানোর পর মানে ভালোভাবে মানে তিনি ডেইলি নিয়ে যান এবং নিয়ে আসেন, মাদ্রাসা থেকে নিয়ে যান, মাদ্রাসা থেকে নিয়ে আসেন আমার সাবিনা আপু। তো আসার পর এইভাবে তাদের সংসারটা চলছিলেন। তখন কিন্তু ওই সময় আর কোনো ঘটনা বা গ্যাঞ্জাম কোনো কিছুই কিন্তু সৃষ্টি হচ্ছিল না। তো সেটা তো তখনকার একটু মানে স্বস্তি ছিলেন আমার আব্বু। তো কিছুদিন পর আমার আমার সাবিনা আপু যখন আমার যে মানে বাইগনা তাকে নিয়ে আসতে যাবে, তখন আমার সাবিনা আপু তার মানে ছুটিতে নিয়ে আসবে। তো সাপ্তাহিক ছুটি ছিল তখন, সাপ্তাহিক ছুটির মধ্যে তো শুক্রবারে ছুটি দেয়। তো ওই দিন শুক্রবার বেলা মানে সকালবেলা আমার সাবিনা আপু চলে যান তার মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পর তিনি হুজুরকে বললেন যে আমার সাইফকে নিতে আসছি। তখন হুজুর বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে যান আপনার ছেলেকে, আর আপনার ছেলেটা খুব ভালো, মানে খুব পড়ালেখার মধ্যেও খুব ভালো, সে মানে খুব ভালো মানে মেধাবীও খুব। তখন আমার আমার যে সাবিনা আপু তিনি খুব খুশি হলেন এবং খুশি হয়ে তিনি বাড়িতে নিয়ে আসেন আমার মানে তার ছেলেকে। আনার পর মানে সবাইকে বলছেন যে আমার ছেলেকে তো মানে হুজুরে এরকম এরকম বলেছে, ছেলে মানে খুব ভালো, মানে পড়ালেখায় মানে খুব ভালো, কথাবার্তা খুব কম মানে শুনে হুজুরের। তো এরকমটা শোনার পর সাবিনা আপুদের শ্বশুর বাড়ির লোকেরা সবাই মানে খুশি হন।
তো এই ছেলেটাকে যখন মানে শুক্রবারে আনা হয় তখন কিন্তু ওই ছেলেটার জ্বর উঠে যায়। তো জ্বর উঠে যাওয়ার পর ছেলেটাকে ভাবলেন যে কি করা যায়, ছেলেটার যেভাবে জ্বর উঠলো কালকে তো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। তখন মানে দুলাভাই বলছিলেন যে থাক আজকে 2 দিন থাকুক না ঘরে। তো ছেলেটার যখন জ্বর উঠেছে, জ্বরটা কমুক, এত ছোট একটা ছেলে বাবা মাকে ছেড়ে থাকে ওইখানে, এটাই তো অনেক বেশি, 2 দিন এখানে বাড়িতে রেস্ট নেওক। তখন আমার সাবিনা আপু বললেন যে আচ্ছা ঠিক আছে, তো 2 দিন এখানে রেস্ট নেওক। তখন মাদ্রাসার হুজুরকে ফোন দিয়ে বলে দিলেন যে হুজুর আপনি এই 2 দিন আর কি সাইফকে ছুটি দেন, কেননা তার খুব জ্বর উঠেছে। তখন হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে। তখন আমার সাবিনা আপু মানে ছেলেকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যান। আমাদের বাড়িতেও আসলেন, আসার পর মানে সাইফটা ছিল খুব কিউট একটা বাচ্চা ছিল। তো আমাদের সাথে মানে খুব রকম একটু দুষ্টামিও মেতেছিল। তো তো যাই হোক, ওই আমাদের বাসা থেকে সে ঘুরে যান। ঘুরে যাওয়ার পর ওই দিন কিন্তু তার জ্বরটা মানে কমে যায়। কমে যাওয়ার পর সাবিনা আপু যে মানে দেখতে পেলেন যে তার ছেলের মানে আচরণের গত দিকটা, মানে তার যে পিঠের যে মানে দিকটা ছিল ওই দিকের মধ্যে কিছু একটা আঙ্গুলের ছাপ বেসেছিল। তো আমার সাবিনা আপু তখন খুব ভয় পেয়ে যায়। তিনি বললেন যে বাবা তোমার পিছনে আঙ্গুলের ছাপটা কিসের? তখন আমার মানে সাবিনা আপুর এরকম ভয়ে ভয়ে কথাটা বাচ্চাটা মানে কান্না করে দেয়। তখন বাচ্চারা কান্না করে দেওয়াতে আমার সাবিনা আপু বললেন যে হাই হাই তুমি এভাবে কান্না করছো কেন? তখন আমার সাবিনা আপু ভাবলেন যে আমার ছেলের সাথে কিছু খারাপ কিছু ঘটে গিয়েছে। তখন আমার সাবিনা আপুর যে জামাই ছিল, আপনার দুলাভাই, তাকে বললেন যে দেখো তো ছেলের মানে দেখা যাচ্ছে পিঠের মধ্যে 5 আঙ্গুলের ছাপ রয়েছে, কালো দাগের বর্ণ মতো হয়ে গিয়েছে। তখন দুলাভাই দেখতে পারেন, এটা দেখার পর তিনি মানে ভাবলেন যে এটা কি হলো আমার ছেলের সাথে, এটা তো খুব খারাপ কিছু ঘটনা ঘটে গিয়েছে। তখন মানে আমার দুলাভাই খুব বিমর্ষিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যে আমার ছেলেকে না জানি কি করে ফেললো। তখন দুলাভাই আমাকে মানে আমাদেরকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আপনাদের নাতির তো এরকম অবস্থা, এখন কি করব? তখন আমার আব্বু এবং আমার আম্মু এবং আমাকেও নিয়ে চলেন, যে বললেন যে চলো তো গিয়ে দেখে আসি নাতনিটাকে। তখন আমরা গেলাম, যাওয়ার পর মানে দেখতে পেলাম যে আমরাও যে মানে ওই যে সাবিনা আপুর ছেলের পিঠের মধ্যে এরকম মানে কালো একটা 5 আঙ্গুলের দাগ বেশি রয়েছিল। আর ওই দাগটা ছিল খুব ভয়ঙ্কর একটি দাগ। তো এরকম দাগ দেখার পর আমাদের মানে আমার আব্বু এবং আম্মুর এবং দুলাভাইয়ের এবং আপুর কিন্তু কারো মাথা ঠিক ছিল না। তারা ভাবলেন যে যে কোনো একটা কবিরাজ নিয়ে আসবেন, আসার পর তাকে কোনো একটা হস্তক্ষেপ করা দরকার, কেননা ছোট একটা বাচ্চার যদি পিঠের মধ্যে 5টা আঙ্গুলের দাগ থাকে, যে বাচ্চাটাকে কিনা গত সপ্তাহে যে আনছিলাম সেখানে তো কোনো দাগ ছিল না, গোসল করানোর সময় দেখতে পেলাম। কিন্তু মাদ্রাসায় কি কোনো রকমের ঘটনা ঘটেছিল কিনা, তখন হুজুরকে ফোন দিয়ে বললেন যে হুজুর আমার ছেলের পিঠের মধ্যে 5 আঙ্গুলের দাগ দেখা গিয়েছিল, তো এই দাগটা কিসের দাগ ছিল? তখন হুজুর ফোন দিয়ে মানে বললেন যে আপনার ছেলেকে তো মানে কেউ কোনোদিন আঘাত মাঘাত করেনি, আর এই দাগ তো হওয়ার কোনো কথা না, তো কিভাবে হলো? তখন হুজুর আমাদের মানে সাবিনা আপুর বাড়িতে চলে আসেন, এসে তিনি দেখতে পারেন যে এই সাবিনা আপুর ছেলের পিঠের মধ্যে এরকম দাগ দেখে হুজুর বললেন যে এটা তো খুব ভয়ঙ্কর একটি দাগ দেখাচ্ছে, এটা হয়তো কোনো খারাপ শয়তানের দাগ হবে, হাতের ছাপ হবে। তখন ওই হুজুরের এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই ভাবতে থাকে যদি কোনো কালো পিশাচে যদি আমার ছেলেকে এভাবে আঘাত করে থাকে তাহলে এটার পরিণতি কি হতে পারে, এটার পরিণতি তো খারাপ হতে পারে। তো তার জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে যে কোনো একটা কবিরাজের কাছে নিয়ে যাবেন। তো মরিচখালী বাজারের মধ্যে ওই কবিরাজটার কাছে নিয়ে যাওয়া হয় আমার মানে আপুর ছেলেটাকে, এবং তখন আমরাও যাই ওই কবিরাজের বাড়িতে। যাওয়ার পর ওই কবিরাজ আমার যে বাগনাটা ছিল ওই বাগনাটাকে মানে এই কিছু তাবিজ পরিয়ে দেন, হাতের মধ্যে 2টা এবং কোমরের মধ্যে একটা দিয়ে দেন, এবং দিয়ে বললেন যে ওই তাবিজগুলো 1 মাস শরীরে রাখবেন, এবং 1 মাস পরে যদি ওই পিঠের দাগটা যদি না যায় তাহলে আপনারা আমার কাছে আবার নিয়ে আসবেন। তখন ওই তাবিজগুলো পরানোর পর কিছু ওষুধও দিয়ে দিল। দেওয়ার পর ওই সাবিনা আপু এবং সাবিনা আপুর ছেলেকে আমরা সবাই মিলে বাড়িতে নিয়ে আসি। আসার পর সাবিনা আপুর ছেলেকে 1 সপ্তাহের ছুটি নেন। আবার ছুটি নেওয়ার পর সাবিনা আপুর ছেলেকে মানে তখন খুব ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছিল। আর পিঠের যে দাগটা ছিল ওই দাগটা মানে কালো ছিল হালকা, তবে দিন দিন যাচ্ছিল আর ওই দাগটা মানে বেশি উঠছিল, এতটাই বেশি উঠছিল যেটা মানে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল পরবর্তীতে। তো এরকম দাগ দেখার পর আমাদের আর কেউরই মাথা মানে ঠিক থাকে না। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে তার মানে হাসপাতাল নিয়ে কোনো ট্রিটমেন্ট করানো দরকার, হতে পারে কোনো খারাপ কিছুর মানে ছাপ পড়েছে তার পিঠের মধ্যে।
তখন পরদিন বিকেলবেলা সাবিনাপুর ছেলেকে নিয়ে যাওয়া হয় বড় হাসপাতালে, আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তাকে নিয়ে যাওয়ার পর ওইখানে ডাক্তাররা বললেন যে ছেলে তো সুস্থই আছে, তো ছেলের পিঠের মধ্যে এরকম দাগ, তো এটা কোনো সাধারণ দাগ না, এই দাগটা হতে পারে কোনো রকমের আত্মা বা পিশাচের একটা দাগ হতে পারে, কেননা এই দাগ তো কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না, আর এটা ট্রিটমেন্টও কিন্তু আমরা এখন করতে পারবো না। তো ডাক্তারের এরকম কথাবার্তা শোনার পর তাকে মানে ছেড়ে দেন। তারপর তখন আর কি করার, আমরা সবাই চলে আসলাম বাড়িতে, এবং বাড়িতে চলে আসার পর মানে এই সাবিনাপুর ছেলের খুব যত্ন নেওয়া হচ্ছিল, তার পিঠের মধ্যে মানে মালিশ করা হচ্ছিল, নানান রকমের ওষুধ দেওয়া হচ্ছিল, পানি জাতীয় কিছু দেওয়া হচ্ছিল, এবং ওই কবিরাজের দেওয়া ওষুধগুলো লাগানো হচ্ছিল, কিন্তু কোনো ফায়দা হচ্ছিল না। যত দিন যাচ্ছে শুধু ওই আঙ্গুলের ছাপটা কিন্তু বেশিই উঠছিল। তো যাই হোক, ওই আঙ্গুলের ছাপটা বেশি উঠছিল কিন্তু কোনো সমস্যার সমাধান পাওয়া যাচ্ছিল না। এভাবে তো আর ছেলেকে ঘরে মানে রাখাও যাচ্ছে না। তো তারা সিদ্ধান্ত নিলেন যে ছেলেকে মাদ্রাসায় আবার পাঠিয়ে দিবেন যদি ভালো হয়। তো মাদ্রাসায় তারা পাঠিয়ে দিবেন 2 দিন পর, যখন মানে রবিবার হয়ে আসে তখন মাদ্রাসায় আবার পাঠানো হয় ছেলেকে। মাদ্রাসায় যখন ঘরে মানে দেওয়া হয় তখন হুজুরকে সাবিনা আপু ভালো মতে বলে দিয়ে আসলেন যে আমার ছেলের পিঠের মধ্যে একটা বড় রকমের দাগ রয়েছে, ওই দাগটা কিন্তু খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, আপনি একটু দেখে রাখবেন আমার ছেলেটাকে। তখন হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আমার হেফাজতে থাকবে। তখন আমার আপু একটু ভরসা পেলেন হুজুরের দিকে এবং বাড়িতে চলে আসলেন, আর আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পর মানে পরের সপ্তাহ মানে আমার আপু যাবেন আবার আমার ভাগ্নেকে নিয়ে আসার জন্য। তখন যখন আমার আপু গেলেন যে মাদ্রাসায় যাওয়ার জন্য, তো ওই দিন একটা বাড়িতে একটা কাণ্ড ঘটেছিল আমার আপুর বাড়িতে। তখন ওই মানে আমাদের যে দুলাভাই ছিল, ওই তাদের মানে 2টা গরু ছিল, তাদের একটা গরুর মধ্যে একটা মানে বাছুর একটা গরু ছিল, মানে ছোট গরু। ওই ছোট গরুর বয়স ছিল তখন 6 মাস বয়স। ওই গরুটা কি করলো, একটা মানে নর্দমা যুক্ত একটা পুকুর, ওই পুকুরের মধ্যে মানে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমার দুলাভাই দেখতে পান, এবং দেখতে পারার পর তিনি ভাবলেন যে এই নর্দমা যুক্ত পুকুরের মধ্যে একটা গরু এভাবে কি করছে। তখন কিন্তু তিনি সামনে এসে দেখতে পারেন যে এটা তাদের গরু। দেখার পর তিনি ওই নর্দমা যুক্ত মানে পুকুরটার মধ্যে একটা পা রাখেন। পা রাখার পর তিনি ওই গরুটাকে মানে টান দিয়ে তুলে ফেললেন উপরে। তোলার পর মানে তিনি তখন বুঝতে পারলেন যে ওনার খুব শক্তির প্রয়োজন হয়েছিল ওই মানে ছোট একটা বাছুরকে ওইখান থেকে তোলার জন্য। তাকে খুব কষ্ট করা হচ্ছিল যে বাছুরটাকে যখন তুলছিলেন। তো যাই হোক, এভাবে তিনি তোলার পর তিনি বাছুরটাকে নিয়ে বাড়িতে আসেন, এবং বাড়িতে এসে বলছিলেন যে আজকে তো বাছুরটা এখানে পরে মরতো। তো এভাবে কিন্তু বাছুরটাকে তিনি বাঁচিয়ে নিয়ে আসলেন। তো যাই হোক, এই বিষয়টা বাদ দেই। তো তখন কিন্তু সাবিনা আপু গেলেন যে সাবিনা আপুর ছেলেকে নিয়ে আসার জন্য। তখনও কিন্তু ওই দিন শুক্রবার ছিল। তো শুক্রবারে সকালবেলা নিয়ে আসলেন। আসার পর সাবিনা আপুর ছেলেকে এনে তিনি গোসল করালেন। তখন বাজে প্রায় সকাল 10টা। তো বাজার পর তিনি যখন সাবিনাপুর ছেলেকে হাতে তেল মালিশ করে দিচ্ছেন, এবং পিঠের যে জায়গাটা ছিল ওইটা কিন্তু খুব আরো কালো হয়ে যাচ্ছিল, ওইখানেও কিছু ওষুধ লাগানোর পর বললেন যে বাবা তুমি আজকে কি খাবো আমাকে বলো। তখন ওই ছেলেটা বলে উঠলো যে আম্মু আজকে আমি গরুর গোশত খাবো। তো গরুর গোশত খাবে, কিন্তু গরুর গোশত তো এখন বাড়িতে নেই। তখন সাবিনাবু বললেন যে দেখো বাবা, আজকে তো গরুর গোশত তোমার আব্বু আনেনি, আর ফ্রিজেও কিন্তু গরুর গোশত নেই, তো আজকে মুরগির গোশত আছে, মুরগির গোশত দিয়ে তুমি খাও। তখন সে মানে বলছে যে না না, আজকে আমি গরুর গোশত খাবো। তো ছোট একটা ছেলের এরকম আবদার, তো সেই আবদারটা তো পূরণ করতে হবে। তখন তার বাবা এসে শুনতে পান যে ছেলে মানে কান্না করছে, সে গরুর গোশত খাবে বলে। তখন ছেলের বাবা বললেন যে আচ্ছা তুমি থাকো এখানে, আমি যাই গিয়ে গরুর গোশত কিনে নিয়ে আসি। তো দুলাভাই তখন যান বাজারে। তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। তো 12টা বেজে যাওয়ার কারণে তিনি বাজারে যাওয়ার পর গরুর গোশতের দোকান একটাও আর খোলা পাননি, কেননা গরুর গোশতের দোকানদাররা তো জুম্মার নামাজ পড়বে তখন। তো জুম্মার নামাজ পড়বে, তার কারণে কিন্তু খোলা পাননি। না পাওয়ার কারণে তিনি বাড়িতে চলে আসেন। আসার পর বললেন যে আজকে তো গরুর গোশত পাইনি, তো মুরগির গোশত তো আছে, ও মুরগির গোশত খাওয়িয়ে দাও। তখন মানে ছেলেটা মানে কোনো মতেই সিদ্ধান্ত নিচ্ছে না যে সে মুরগির গোশত ভাত খাবে। সে বলছে যে আজকে ভাতেই খাবে না গরুর গোশত ছাড়া। তখন মানে আশপাশের বাড়িতে মানে খোঁজ খবর নিলেন যে কারো বাড়িতে কি গরুর গোশত আছে নাকি। তখন মানে কোনো একটা সিজন ছিল না যে সবার বাড়িতে গরুর গোশত থাকবে। তো কারো বাড়িতে গরুর গোশত না পাওয়ার কারণে মানে ছেলেটা কিন্তু ওই সময় খাওয়া দাওয়া করেনি। সে মানে এক
রকম একটা জিদ ধরে বসেছিল। তো খাওয়া দাওয়া করেনি, তার মা কিন্তু তখন তাকে 2-3টা মানে গালি দেয়, এবং গালি দেওয়ার পর তারপরেও কিন্তু সে খাওয়া দাওয়া করেনি। না করার কারণে তারা আর কিছু বললেন না। তখন যখন মানে রাত মানে দুপুর 2টা বেজে যায়, তখন কিন্তু তারা জুম্মার নামাজ পড়ে তারা বাপ পুত মিলে বাড়িতে চলে আসলেন। আসার পর আবার খাবার দাবার বেড়ে দিলেন, কিন্তু ছেলেটা খাবার দাবার একটুও খায়নি। না খাওয়ার পর সে বেরিয়ে গেলেন যে খেলার জন্য। তখন তার সাথে তার একটা চাচাতো ভাই ছিল, এবং চাচাতো একটা বোনও ছিল। তখন তারা 3জন মিলে গেল খেলা করতে। তো খেলা করতে যেতে যেতে তারা ওই নর্দমাযুক্ত পুকুরটার কাছে চলে যায়, এবং কাছে চলে যাওয়ার পর তারা ওইখানে লুকোচুরি খেলছিল। এবং তারা লুকোচুরি খেলতে খেলতে একজনের মানে চোর হয় আর 2জনে পুলিশ হয়, এভাবে মানে খেলাধুলা করছিল। এভাবে খেলতে খেলতে তারা এই মানে অনেকটা মানে সময় নষ্ট করে ফেলে। তখন প্রায় বিকেল হয়ে যায়। বিকেল হয়ে যাওয়াতে তার যে মানে সাবিনাপুর যে শ্বশুর ছিল, তো ওই ছেলেটার দাদা, তখন উনি ওইদিকে আসছিলেন আসরের নামাজ পড়তে যাওয়ার জন্য। তখন তিনি দেখতে পারেন যে ওনার নাতনি এভাবে খেলাধুলা করছেন। তো খেলাধুলা করতে দেখে তিনি বললেন যে ছেলেটা আজকে কিছু খায়নি এবং এখানে এসে খেলাধুলা করছে, সে তো না খেয়ে মরবে এভাবে। তখন ছেলেটির দাদা এসে তাকে জোরাজুরি করলেন এবং বললেন যে, এই নাতি, তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়িতে, তুমি এখানে খাওয়া দাওয়া করোনি আজকে কিছু, তোমার কারণটা কি, কি হয়েছে, আর তোমার পিঠে দাগ কি শুকিয়েছে নাকি? তখন তিনি দেখতে পেলেন যে পিঠে দাগটা কিন্তু আরো কালো হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন যে, আরে তুমি এখানে আর থাকতে হবে না, চলো চলো বাড়িতে আসো। তখন ওই ছেলেটি মানে এমন জিদ ধরলো যে বললো যে, আমি এখান থেকে যাবো না, আমরা আর একটু খেলাধুলা করব। তখন তার এরকম কথাবার্তা শুনে তার দাদা বললেন যে, আচ্ছা তোমরা একটু খেলো, আমি নামাজটা পড়ে আসি। তখন তিনি চলে গেলেন নামাজে, এবং তারা খেলাধুলা করছে। কিন্তু ওই সময় যদি ওই ছেলেটা যদি তার দাদার সঙ্গে চলে আসতো, কিন্তু ছেলেটা বেঁচে যেতেও পারতো। কিন্তু ওই না যাওয়াটা কিন্তু ছেলেটার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, সাবিনাপুর ছেলেটার জন্য। তো যাই হোক, ওই ছেলেটা কিন্তু পরবর্তীতে খেলাধুলা কিন্তু মেতেছিল। তো এক পর্যায়ে ওই ছেলেটা মানে চুর হয়েছিল, এবং চুর পর্যায়ে আর ওরা 2জন ছিল পুলিশ। তো ওই ছেলেটা নর্দমাযুক্ত পুকুরটার পাশে গিয়ে লুকানোর পর ওই 2জন বাচ্চা এসে তাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে তাকে পায় না। তো না পাওয়ার পর তারা মানে 5-6 মিনিট খুঁজতে থাকে, এবং খোঁজার পর মানে এই সময় তার দাদা নামাজ পড়ে মানে চলে আসছিল তাদের ওইদিকে, এবং তিনি ভাবলেন যে তাদের নাতনি 3টাকে বাড়িতে নিয়ে চলে যাবেন। তখন তিনি এসে জিজ্ঞেস করেন যে, কিরে তোদের সঙ্গে যে সেওয়া ছিল সে কই? তখন মানে তারা বলছেন যে, তাকে তো মানে আমরা দেখতে পাচ্ছি না, সে তো এখন চুর সাজছিল, কিন্তু সে এখন কোথায় চলে গেল? তখন সাইফকে কোথাও খুঁজে না পাওয়াতে তার দাদা মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। তিনি মানে চিন্তা করছেন যে ছেলেটা আজকে কোথাও মানে না খেয়ে চলে এসেছে এখানে খেলার জন্য, সকাল থেকে কিছু খায়নি, তো তাকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। তখন মানে একটা মানে যে বাচ্চারা ছিল, ওই বাচ্চার একটা চোখ যায় যে ওই নর্দমার মাঝখানের দিকটাতে। তো নর্দমাটা একটু বেশ ছোট ছিল, তো ছোট থাকার কারণে নর্দমার যে মাঝখানটা ছিল, ওই মাঝখানে দেখতে পায় যে কিছু একটা বেশি ছিল। তো ওইটা দেখে সে মানে চিনতে পেরেছে যে সাইফের মানে শার্টটা যে ছিল, ওই শার্টের কালারটা। তখন মানে বাচ্চাটা চিন্তা করে উঠলো যে সাইফ তো ওইখানে ডুবে গিয়েছে পানিতে। তখন তার এরকম কথা শুনে তার দাদা ছিল, তখন দাদাটা দেখতে পারেন যে ঠিকই তো, ওই নর্দমার মাঝখানে কিছু একটা বাচ্চার মতো ভেসে রয়েছে। তখন তিনিও বুঝতে পেরেছেন যে এটা সাইফ ছাড়া আর কেউ হবে না। তখন তার দাদা মানে লাফ দিয়ে পড়ে, সাইফের দাদা লাফ দিয়ে ওই নর্দমা যুক্ত মানে মানে পুকুরটার মধ্যে পড়ে যায়। পড়ার পর তিনি সাইফকে তুলে নিয়ে আসেন, এবং আসার পর দেখতে পারেন যে সাইফের দম একটু একটু হার্টবিট করছে। ওইরকম হার্টবিট করার পর তিনি ভাবলেন যে কি হতে পারে, এটা তো খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে, মনে হয় কোনো শয়তানে তাকে মানে থাপড়া দিয়ে ফেলে দিয়েছে হয়তো পারে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করতে থাকে, তার চিৎকার শুনে এলাকার অনেক লোক জড়ো হয়ে যায়, এবং সাইফকে মাথায় উঠিয়ে মানে ঘোরানোর চেষ্টা করে, প্রাথমিক চিকিৎসা যেভাবে করা হয় সব কিছু করানো হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ফায়দা হচ্ছিল না। তো এক পর্যায়ে সাইফ মারা যায়। তো সাইফের মারা যাওয়ার পর এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে। এত ছোট একটা বাচ্চা, আবার তার পিঠের মধ্যে ছিল একটা মানে খুব বড় রকমের একটা দাগ ছিল হাতের। তো তার যখন মানে শার্টটা খোলা হচ্ছিল, শার্ট খোলার পর মানে দেখতে পাই যে সাইফের মানে হাতে পায়ে কিরকম ওই যে আঙ্গুলের যে ছাপটা ছিল, ওই ছাপটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, এবং সবাই ভাবতে থাকেন যে সাইফের সাথে পিশাচিনে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, তাকে কোনো খারাপ একটা জিনে বর করেছে এবং তাকে মেরে ফেলেছে। তখন তার এরকম মানে কথাবার্তা দেখে সবাই মানে
খুব ভয় পেয়ে যায়। আর আমার যে আপু ছিল সাবিনা আপু তো মানে খুব কান্না করছিল। সে ভাবছে যে তার এই যে ছোট একটা বাচ্চাকে যে হারিয়ে ফেললো। বাচ্চাটার বয়স তখন 6 বছর হয়ে গিয়েছিল, মায়ের টুকরা একটা বাচ্চা ছিল। তো বাচ্চাটার জন্য আমারও খুব কষ্ট হয় এখনো, মানে তার যে কি থেকে যে কি হয়ে গেল, মানে সেটা মানে খুব বলে বোঝানোর মতো না। ছোট্ট সাইফের এভাবে একটা মৃত্যু হয়ে যাবে, কিন্তু এটা কেউ কল্পনা করেনি কোনোদিন। তো এইভাবে মৃত্যুটা হয়ে যাওয়ার পর কিন্তু আমার আপুর একটা রোগ হয়ে যায়। তো আমার আপুর রোগটা হওয়ার পর সে এখনো ওই রোগে মানে ভোগান্তিত। তো আপুর এখনো আর কোনো সন্তান হয়নি। তো যাই হোক, আপুর কিন্তু এভাবে এখনো দিনকালটা চলে যাচ্ছে কলে বলে। তো এটা কিন্তু অনেক দিন আগে ঘটে গিয়েছিল, প্রায় আজকে থেকে 9 বছর আগে এই ঘটনাটা। আমার ভাগ্নেটা মারা গিয়েছিল তখন। তো তার কবরে কিন্তু এখনো যাই এবং যে জিয়ারত করি, এবং ওই যে তার কবর যে প্রথম যে তার লাশটা ছিল, ওই লাশটা দেখার পর কিছু মানুষ এবং কিছু কবিরাজও এসেছিল তার লাশটা দেখার জন্য, এবং তারা সবাই একই কথা বলছিল যে সাইফের মৃত্যু হয়েছে কোনো অশরীরী আত্মার কারণে। এভাবে সে আর কোনো একটা পিশাচের কারণে তার এরকম মৃত্যু হয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু অনেকটা মানে খুব একটা শোকের ছায়া নেমে আসে এবং আমাদের খুব দুঃখ প্রকাশ করতে হয় বলা যায়। তো আজকের এই ঘটনাটা এখানে আমি সমাপ্তি করছি। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় লিসেনার্স, এই ছিল মোহাম্মদ সুলমান ভাইয়ের একটি বড় রকমের ইমেল এপিসোড। কিন্তু এই ইমেল এপিসোডটি পড়ার সময় আমার চোখ দিয়ে জল চলে আসছিল। তার কারণ হচ্ছে সুলমান ভাইয়ের যে বোন ছিল, তার বোনের যে আত্মনির্ভরতা এবং যে কতটা কষ্টদায়ক একটা সময়টা গিয়েছিল, তখন মানে যার সাথে ঘটে যায় সে কিন্তু বুঝতে পারে। তো আপনাদের সাথে যদি কোনো রকমের ভৌতিক ঘটনা ঘটে যায়, তো আপনারা অবশ্যই আমাদেরকে ইমেলের মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা আমরা আমাদের শ্রোতাবৃন্দদের কাছে আমরা শেয়ার করে দেব। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো আজকের মতো আমিও আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন, ভূত FM এর পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।